দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দা ফার্মার্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনেক বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সোনালী মুরগির খামারে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনটা জুড়ে থাকতেই যে একটা ফার্মাসি কিভাবে এই সোনালী মুরগি পালন করে, তারপর সোনালী মুরগি পালন করতে হলে কিভাবে শুরু করবেন, এই সোনালী মুরগি পালন করতে গেলে কতটা সময় লাগে এক একটা চালান তুলতে, কি কি খাওয়াতে হয়, খরচা কেমন হয় এবং লট শেষে কি পরিমাণ টাকা বিক্রি হয়, কোথায় বিক্রি হয়, কি রেটে বিক্রি হয়, নানান রকম প্রশ্ন কিন্তু থাকছে আজকের এই প্রতিবেদনে। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরে হরিশপুরের নিকটে শিমুলতলাতে। এখানে অমিত গোমস নামে একটা দাদা অল্প কিছুদিন এই সোনালী মুরগি পালন করছে, এটাই মনে হয় তার সম্ভবত তার ফার্স্ট লট। আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে অনেক দেখেছেন অভিজ্ঞ চাষিদের অভিজ্ঞতার কথা আমরা প্রতিবেদনে তুলে ধরেছি। তো আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো যে একটা নতুন চাষির কি অভিজ্ঞতা রয়েছে, তার প্রথম কি কি ভুল রয়েছে, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করেছে, প্রথম অবস্থায় তার কি মনে হচ্ছে যে এই সোনালী মুরগি পালন করে কি আরো সামনে এগিয়ে যাবে না এখানেই বন্ধ করে দেবে, এসব তথ্য কিন্তু নিয়ে আজকের এই প্রতিবেদন থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর আপনি যদি যে কোনো ফার্ম বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর সোনালী মুরগি পালন সম্পর্কে অনেক তথ্য জানার থাকলে অবশ্যই আপনি কমেন্টে লিখবেন। তা চলুন প্রতিবেদনটি শুরু করুন। তো দাদা নমস্কার। দাদা আপনার ঠিকানার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে অমিত গোমস, আমার বাড়ি বুদ্ধমগ্রাম। বর্তমানে আমি কৃষ্ণনগরে ফার্মটা লিজে নিয়ে চাষ করছি, স্টার্ট করলাম। এটা আমার ফার্স্ট চালান। প্রথম চালানে মোটামুটি অনেক অভিজ্ঞতাই হলো। তো এতে আমরা বুঝতে পারলাম ব্যবসাটা খারাপ না, ভালো, কিন্তু ধৈর্য নিতে হবে, তাছাড়া কোনো গতি নেই। যে কোনো বিজনেস করতে গেলে ধৈর্যের অবশ্যই থাকে। তো আপনি আগে কি পেশার সঙ্গে জড়িত ছিলেন? আগে আমি কোরিয়ার ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখন ওই ইন্ডাস্ট্রি আমি ছেড়ে দিয়ে এখন এই ফার্মিং লাইনে। আচ্ছা, আরো তো অনেক ফার্ম রয়েছে, আপনি সোনালীটাকে কেন বেছে নিয়েছেন? সোনালীটাকে বেছে নিয়েছি একটাই কারণে, ব্রয়লার তুলনায় সোনালীতে মর্টালিটিটা কম হয়। আর ব্রয়লার কাজটা করতে গেলে একটু বেশি অভিজ্ঞতার দরকার হয়, যেটা সোনালীতে অতটা না হলেও চলে। সেই জন্য আমি সোনালীটাকে বেছে নিয়েছি। যে যারা এই লাইনে আসবে কিংবা আছে তারা নিজেরাও বুঝতে পারছে আমাদের কতটা মর্টালিটি হচ্ছে। আচ্ছা, তো বর্তমানে এই মুরগির বয়স কতদিন আছে? বর্তমানে আমার এই মুরগির বয়স 87 দিন। 87 দিন না? আচ্ছা, আর এটা ক্যাপাসিটি কত? এই ফার্মের ক্যাপাসিটি হচ্ছে আপনার 2000-এর। 2000-এর ক্যাপাসিটি। মোটামুটি মর্টালিটি তাহলে কত হয়েছে? আমার মর্টালিটি হয়েছে, যেহেতু আমি ফার্স্ট আমার এটা চালান, আমার মর্টালিটি হয়েছে আপনার ওই 105 পিস মতো। 105 পিস মতো, তাই না? আচ্ছা, 87 দিন এখন ওয়েট কত আছে? 87 দিনে আমার ওয়েট আছে এখন, মোরগের ওয়েট হচ্ছে আপনার গড়ে যদি বলেন 1200 গ্রাম, আর মুরগির ওয়েট আছে আপনার 900 950 গ্রাম মতো। কিছু কিছু মুরগি 1 কেজিও হয়ে গেছে। আচ্ছা, মোরগের বেশি গ্রোথের কারণ কি? মোরগের বেশি গ্রোথের কারণটা হচ্ছে ওরা আপনার খায় দুজনা একই, ধরে নিন ওরাও 300 গ্রাম 350 গ্রাম মুরগিও খাচ্ছে, মোরগও খাচ্ছে, কিন্তু মোরগের গ্রোথটা বেশি হয় যেহেতু ওরা মেল। এটা কি 87 দিনে? 87 দিনে, কিন্তু অ্যাকচুয়ালি এর চালান হয় 70 থেকে 75 দিন। যেহেতু আমার ফার্স্ট চালান, আমার সেইভাবে আমি মানে করতে পারিনি, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা আপনার সামনেই। তাহলে আপনি যে কি খাবারগুলো খাওয়াচ্ছেন? আমরা এখন ফিড খাওয়াচ্ছি ভালো কোয়ালিটির। আমাদের এই লাস্ট এখন ফিনিশার চলছে বর্তমানে। কালকে তো আমাদের মাল উঠেছিল 600 কেজি মতো, আজকেও মাল উঠবে। আবার শুক্রবার দিন তাহলে টোটাল 1000 কেজি মতন হবে। আমাদের টোটাল ধরে নিন 2000 পিস মাল ছিল, তার মধ্যে ধরে নিন ওই প্রায় 100 গড়ে বাদ গেছে, 1900 কেজি মতো। 1900 কেজি মতন হবে। এখন বাজার কি রেট চলছে? বাজারের রেট এখন খুবই খারাপ। বাজারের রেট খারাপ যেহেতু সামনে জামাই ষষ্ঠী গেছে, ঈদ গেছে, রেট প্রচুর ডাউন, মার্কেটে সেই রকম চাহিদা নেই। এখন তাও কি রেট যাচ্ছে, কত থেকে কতর মধ্যে? এখন আপনার বাজারে রেট যাচ্ছে যদি গড়ে বলেন 180 থেকে 90 টাকা।
তারপরে যদি বাজার ভালো থাকে, এগুলো তো ফেস্টিভ্যালেই ম্যাক্সিমাম বিক্রিটা হয়। তো ফেস্টিভ্যাল বলতে যেমন সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় ভাবে লোকে হয়তো অনেক বিক্রি হচ্ছে হবে, তার জন্য হয়তো মালও তুলছে, চাষও করছে, কিন্তু দুর্গাপুজোয় একদিনই সেল হয়, সেটা হচ্ছে দশমীর দিন। সেইভাবে হয় না। অ্যাকচুয়াল যদি বলেন, এগুলো মহরম, ঠিক আছে, ঈদে, বকরি ঈদে, কালী পুজোতে, এইসবে মোটামুটি মালটা ভালো চাহিদা থাকে। এখন কি কি খাওয়াচ্ছেন? এখন অনলি ফর ফিট খাওয়াচ্ছি, মেডিসিন আমরা সেরকম ভাবে অ্যাপ্লাই করি না। এই যে এটা তো গম মনে হচ্ছে। হ্যাঁ, এটা গম খাওয়াচ্ছেন মনে হচ্ছে। না, গমটা এখন চলছে, কিন্তু আমরা ফিডই খাওয়াচ্ছিলাম, যেহেতু মালটা উঠে যাচ্ছে সেই জন্য গম দিচ্ছে। আচ্ছা, কেন ফিডের প্রচুর দাম পড়ে যাচ্ছে, যেহেতু ফার্স্ট চালান আপনাকে প্রথমেই বললাম, সেই জন্য এখন লাস্ট ফিড খাওয়াচ্ছি। আমাদের ফিডের বস্তাও দেখতে পারবেন, টোটাল ওখানে সব গোছানো পড়া আছে। আচ্ছা, ঠিক আছে। তো দাদা আমি বলবো যে তাহলে আপনার যে 1900 মুরগি রয়েছে, মোটামুটি আনুমানিক খাবার কস্টিংটা কি পরিমাণ পড়ছে? খাওয়ার কস্টিং ধরে নিন আপনার মোটামুটি আমার খাওয়ার গেছে প্রায় 2 লক্ষ টাকার উপরে। 2 লক্ষ টাকার উপরে? 2 লক্ষ টাকার উপরে আমার খাওয়ার কস্টিং গেছে। আচ্ছা, আর আপনার ঘর ভাড়া এক বছরে? ঘর ভাড়া এক বছরে 50,000 টাকা। 50,000 টাকা। এবার এক বছরে ধরে নিন মেরে কেটে এটা 4টে ফার্ম মানে চাষ করা যাবে, ওর বেশি করা যাবে না। এবারে যেহেতু ফার্স্ট, এবারে সব আস্তে আস্তে বুঝতে পারছি ফার্স্ট চালানে সবই ম্যাক্সিমাম অনেক মানে 99% বোঝা হয়ে গেছে। সেকেন্ড চালান থেকে দেখবো আরো কিছু ইমপ্রুভমেন্ট করা যায় নাকি। আচ্ছা, এই দেখি কারেন্ট বিল সহ 50,000? না, কারেন্ট বিল ছাড়া। কারেন্ট বিল ছাড়া। তাহলে আপনি অনেক খরচা পড়ে যাচ্ছে। খরচা প্রচুর পড়ছে। সেই অনুসারে কি লাভ হবে? এখন চেষ্টা করছি লাভের দিকটা দেখার জন্য। প্রথম কারণ আপনি একটা জিনিস হিসাব করেন যে গড় এবারে যদি 1 কেজি ধরেন আপনি, না গড়ে 1 কেজির বেশি আছে। বেশি আছে একদম। আমি ভাবলাম যে 2500 কেজি হলো। না 2500 কেজি না, আপনার যেহেতু বললাম মুরগি আপনার মোটামুটি 1 কেজি খুব কম, গড়ে আপনি 800-900 গ্রাম ধরতে পারেন, সেখানে 100 থেকে মোটামুটি 150 গ্রাম মুরগিতে বাদ যাচ্ছে। এবার মোরগটা ধরে নিন যদি 1200 হয়, ওখান থেকে আমি গড়ে 1 কেজি ধরতে পারি। আমি গড়ে 1 কেজি, গড়ে এবারে যদি 1 কেজি হয়, তাহলে আপনার এটা রেট আছে, আপনি গড়ে বাজে আমি 200 ধরলাম, কারণ 200 থাকে সেরকম কাস্টমার থাকে। একদম একদম। তাহলে আপনার 1900 দাম আসে কত? 200 টাকা। 3,80,000 টাকা। 3,80,000 টাকা দাম। তার মধ্যে মোটামুটি খরচা আছে কি পরিমাণ টাকা? খরচা আপনার ধরে নিন চিক্স আমার কেনা পড়েছিল 24 টাকা পার পিস। আমার ধরে নিন 2 লাখ টাকার মতো উপরে আপনার গেছে খাবারের পেছনে। এবার চিক্স আপনার 2000 এর ধরে নিন 24 টাকা করে হচ্ছে, কত হিসাব করেন আপনি? প্রায় 48,000 টাকা। তাহলে 2,48,000 টাকা এখানে গেল। প্লাস ভ্যাকসিন করতে গিয়ে আরো ধরে নিন 5 থেকে 7,000 টাকা ওখানে চলে গেছে। ঠিক আছে। এবারে তারপরে যে মেডিসিন গুলো অ্যাপ্লাই করা হয় সেটা আমি অ্যাপ্লাই করিনি। তারপর কারেন্টের বিল আছে? কারেন্টের বিল তো আছে ওটা। তাহলে তো আপনার প্রায় 3 লাখ টাকাই তো খরচ। 3 লাখ টাকার, হ্যাঁ 3 লাখ টাকার উপরে খরচা হয়েছে। 3 লাখ টাকার উপরে খরচা হয়েছে প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কমবে। এবার যারা যদি কোনো লিজে ফার্ম নিয়ে করে তাদেরকে আমি বলতে চাই ফার্মের পাশে সবসময় থাকার জন্য। ফার্ম লিজে নিয়েছে, ব্যবসা করছে, বাড়ি চলে গেল, যাতায়াত করলো, যদি কাছে হয় খুবই কাছে আপ টু 200 মিটারের মধ্যে হয় তাহলে ঠিক আছে। যদি দেখা গেল 10 কিলোমিটার আপ টু 15 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে, তাদেরকে বলবো এরকম ভাবে না করাটাই বেটার। কারণ ফার্মের যত্নশীলতা একদম যত্ন করতে হবে প্রথমত। আর প্রথমে যে আপনি চিক্স তুলছেন, ওই চিক্সটাকে আপনার ফার্স্ট 10 দিন 7 থেকে 10 দিন আপনাকে বিশাল পরিমাণে খাটতে হবে, তাহলে কি আপনার মর্টালিটিটা কম হবে। এটা আপনারা থাকেন নাকি লেবার থাকে? না, আমরাই থাকি, তার সঙ্গে একজনকে রেখে দিয়েছি, সেও আছে কাজ করছে, আমিও কাজ করছি সাথে। আমাদের তো আপনাকে প্রথমেই বললাম আমাদের কলকাতায় বাড়ি, তো আমি এই ফার্মের পাশে একটা ছোট করে ঘর করে নিয়েছি, যাতে সবসময় আমরা দেখাশোনা করতে পারি। যেমন বৃষ্টি আসছে, বস্তাটা টাঙানোর সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এইগুলো আপনার কি মনে হচ্ছে বর্তমানে সময় কি সোনালী ফার্মে এসে কি কোনো ফার্মার লাভবান হতে পারবে? না, বর্তমান আমি বলবো এটা হচ্ছে আমার মানে নিজের অভিজ্ঞতাই বলছি। অনেকে দেখছে সোনালীতে প্রচুর পয়সা, হ্যাঁ, ঘর থেকে টাকা পয়সা নিচ্ছে, নিয়ে ইনভেস্ট করছে। আমি বলবো ওরকম ভাবে না করে আগে আশেপাশে যদি কোনো ফার্ম থাকে তাদেরকে ওয়াচ করতে আগামী 6 মাসের জন্য। কেন, ও তো নিজে কাজ করতে পারে না, শুধু ওয়াচ করবে। ওয়াচ করা আর নিজে করা টোটালটা মানে ডিফারেন্স, ঠিক আছে। তো বর্তমানে সোনালীর চাহিদা আছে, কিন্তু এত পরিমাণে ফার্ম বেড়ে গেছে, সেই জন্য আপনার মার্কেটে এভেলেবেল মালের দাম পাওয়া যাচ্ছে না। মানে মাল আছে কিন্তু চাহিদা নেই বাজারে। যোগানটা বেশি রয়েছে, প্রচুর মাল, প্রচুর ফার্মিং হচ্ছে, সবাই দেখে দেখেই ফার্মে নামছে। তাতে কি হচ্ছে, প্রচুর মাল তৈরি হচ্ছে কিন্তু চাহিদা নেই।
মোটামুটি আপনারা বাচ্চা কোথা থেকে আনেন? আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যে বাচ্চাটা তুলেছিলাম এটা আমাদের কলকাতা থেকে মাল এসেছিল। আচ্ছা, আপনার যে ফার্মটা লিজ নিয়েছেন এই লিটার গুলো মানে আপনার ডিজাইন কাটিং গুলো সহ একদম পুরো সেটআপ। আচ্ছা, আর আপনাদের যে লিটারটা থাকে লিটারটা কত টাকা খরচা হয়? লিটারে মোটামুটি ধরে নিন আপনার পার কেজি 10 টাকা করে তুষ আমাদের কিনতে হয়। আমার এই ফার্মে লেগেছে 35 বস্তা তুষ। ঠিক আছে, এবারে আপনার 35 বস্তা তুষ মানে হচ্ছে এক একটা বস্তায় আপনার 15 কিলো, ছোট বস্তা হলে 14 কিলো এরকম থাকে, সেটা আপনাকে হিসাব করে নিতে হবে। 4,000 4,500 টাকার মতো নেই? হ্যাঁ, 4,500 টাকার মতো। হ্যাঁ, প্রায় 4,500 টাকার মতো তুষে গেছে, প্লাস গাড়ি ভাড়া আছে 500 টাকা, ওখানে চলে গেল 5,500 টাকা। আপনার নতুন অভিজ্ঞতাতে কি মনে হচ্ছে কিভাবে করলে একটু ডেভেলপ করা যায়? আমি বলবো ডেভেলপ করার জন্য প্রথমত সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে আপনাকে, নাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। হ্যাঁ, ফলে কি হবে আপনার লস হবে। হ্যাঁ, আমি বলবো অল্প করে চাষ করা উচিত, কিন্তু আমি প্রথমেই 2000 রিস্ক নিয়ে নিয়েছি, এটা অনেক বড় ব্যাপার। আমার একটু পার্সোনাল একটা ছিল বলে আমি রিস্ক নিয়ে নিয়েছি। অনেকে হয়তো সেরকম নাও পারতে পারে, এটাও হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস ভাববেন যে সব প্রোডাক্টের বাজারে যোগান কম বাট চাহিদা বেশি, সেগুলোর মূল্য বেশি। আর যেসব প্রোডাক্টের বাজারে চাহিদা কম বাট সাপ্লাই বেশি, সেগুলোর কিন্তু দাম কিন্তু কম রয়েছে। তো দেখুন, যে কোনো ফার্মেই কিন্তু সবসময় একরকম মার্কেট থাকে না, একসময় একরকম বাজার থাকে না, সবসময় বাজার কিন্তু আপ ডাউন করে। কোনো সময় দেখা যাচ্ছে যে মার্কেটে চাহিদা রয়েছে বাট আপনার সাপ্লাই নেই, তাহলে কিন্তু প্রোডাক্টের দাম বা সেই ফার্মে সেই প্রোডাক্টের দামটা কিন্তু বেড়ে যাবে। আর অনেক সময় আসে যে বাজারে অনেক রয়েছে কিন্তু সেভাবে কিন্তু চাহিদা নেই, সেক্ষেত্রে কিন্তু অতটা লাভবান হওয়া সম্ভব না, কারণ বাজারে সেরকম দাম পাবে না। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা ফার্মে আসার সময় একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেইটাকে ভালোভাবে লক্ষ্য করতে, আসলেও সেটাই যদি আপনি আসেন বা সেই ব্যবসাটা করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন কিনা, অনেক ভাবা চিন্তা করার পরেই কিন্তু আপনি সেই ফার্মে আসতে পারবেন। আর যদি আপনি আবেগ দিয়ে আসেন তাহলে কিন্তু আমি ভাববো যে আসলে লস বা ক্ষতিগ্রস্ত হবে সে যে কোনো ফার্মই হতে পারে। দেখুন, আমরা বিভিন্ন ফার্মে যাই, গিয়ে প্রত্যেকটা ফার্মারের অভিজ্ঞতার কথা কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি। আমরা কিন্তু কখনোই নির্দিষ্টভাবে বলছি না যে আপনি এই ফার্ম করুন, ওই ফার্ম করুন, এই ফার্ম করুন, কারণ ফার্ম করবেন আপনি, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু বিভিন্ন ফার্মে যাব এবং সেই ফার্মের যে ফার্মাররা রয়েছে সেই ফার্মারদের সাথে কথা বলবো, তারা কিভাবে ফার্ম পরিচালনা করছে, কিভাবে ফার্ম মেনটেন করছে, তাদের লাভ ক্ষতি, আয় ব্যয় সব তথ্যগুলো আমরা দিতে পারবো কিন্তু। ঠিক আছে, তো দাদা, যখন এই যে ফার্মটা করছেন কি কি রোগ হতে পারে? যেমন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রচুর পরিমাণ রোগ হয়, সোনালীর ক্ষেত্রে কেমন রোগ হয়? দেখুন, ওই আপনার ব্রয়লার তো ওই রানীক্ষেত হয়, কিন্তু একটু ভালো করে মেনটেন করতে পারলে এই জিনিসগুলো হবে না। আপনাকে ভালোভাবে পরিষেবাটা দিতে হবে। এর জন্য কি ভ্যাকসিন দেন? ভ্যাকসিন তো আমাদের দেওয়া হয় 7 দিনে। 7 দিন বয়সে, তাই তো? 7 দিন বয়সে ভ্যাকসিন দেওয়া হয়। আর আমি স্পেশালি যেটা করছি, আমি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই না। আমি টোটাল হচ্ছে সজনে পাতা খাওয়াই। এটা আমি আরো মানে বলছি এই কারণে, অনেকে ফার্মাররা এটা হয়তো জানে না, আমি স্পেশালি সজনে পাতা খাওয়াই পার ডে। আপনি হয়তো দেখতে পারবেন সব আমার সজনে পাতার ডাল সব পড়ে আছে বাইরে। এই যে সজনে গাছ খাওয়া, এটাই হচ্ছে ওর মধ্যে অ্যান্টিবায়োটিকটা পাওয়া যায়। আর অ্যান্টিবায়োটিকের দেখা যাচ্ছে মুরগির মর্টালিটি হচ্ছে, আপনার অ্যান্টিবায়োটিক মারলে কি হয়, মুরগির গ্রোথ অটোমেটিকলি কমে যাবে, সেই হিসাবে বাড়ে না। যেটা হয়তো 75 দিন আপনার চালানটা হচ্ছে, সেটা আরো 30 দিন এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো এতে আরো ফার্মারের খরচা বেড়ে যাচ্ছে, ক্ষতিও হচ্ছে। তো সেই জন্য আমি এটা জানতাম, জেনে শুনেই আমি ইচ্ছা করে, আমার যখন কিছু মুরগি মরা শুরু হয়েছিল তখন আমি অটোমেটিকলি সজনে পাতা রেগুলার ওয়াইজে খাওয়াতে শুরু করি, তাতে আমার মুরগির মর্টালিটিটা কম হয়েছে। আর প্রিয় দর্শক, আমরা দেখলাম দাদার কাছ থেকে অনেক ইনফরমেশন জানলাম, নতুন ফার্মার হিসেবে অনেক ইনফরমেশন জানা যায়। তো আমরা প্রতিবেদনটি শেষ করব, আর বেশি দূরে নেব না। এরপর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টে লিখবেন, তার উত্তর আমরা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মারের সঙ্গে।